হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফর ক্লাস 10। অর্থাৎ তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তাদের জন্য জিওগ্রাফি বিষয়ে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2026-এর জন্য যে 4 নম্বর স্কুল আছে, অর্থাৎ বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন এইচএস, তার সমস্ত প্রশ্নগুলো আমি আলোচনা করব। পুরো ভিডিওটার সঙ্গে থেকো, আশা করি বুঝতে পারবে। প্রথমেই চলো দেখে নিই বিভাগ কয় যে সমস্ত প্রশ্নগুলো আছে। বলেছে একের দাগে দেখো, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। প্রথমেই দেখে নাও 1.1-এ হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো কি? হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো অপশন কয়েকটা রাইট অ্যান্সার, অর্থাৎ হাইড্রোজেন স্তর। 1.2-এ দেখো, পৃথিবীর বিনোদন জলবায়ু নামে পরিচিত কোনটি? অপশন ঘয়েরটা হবে রাইট অ্যান্সার, ভূমধ্যসাগরীয় জলবায়ু, বিনোদন জলবায়ু নামে পরিচিত। 1.3-এ দেখো, বায়ুচাপ মানচিত্রের সমচাপ রেখাগুলি যত কাছাকাছি থাকে বায়ুচাপ ঢাল তত কি হয়? বায়ুচাপ ঢাল তত বাড়ে। অর্থাৎ সমচাপ রেখাগুলো বায়ুচাপ মানচিত্রে যত কাছাকাছি থাকবে সেই জায়গার বায়ুচাপ বা সেই অঞ্চলের বায়ুচাপ তত বেশি হবে বা তত বাড়বে। 1.4-এ দেখো, নদীতে বানডাক হয় কোন সময়? অপশন কয়েকটা হবে সঠিক উত্তর, ভরা কোটালের সময়। 1.5-এ দেখো, উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে দেখা যায় কি? অপশন ঘয়েরটা হবে রাইট অ্যান্সার, কুয়াশা ও ঝড় বৃষ্টি। 1.6-এ দেখো, শিকড় আলগা শিল্প হলো, এটা পড়েছি অনেকবারই, অপশন কয়েকটা হবে রাইট অ্যান্সার, বস্ত্র শিল্প বা কার্পাস বহন শিল্প হতে পারে। এখানে অপশন যেহেতু বস্ত্র শিল্প আছে তাই হবে বস্ত্র শিল্প। 1.7-এ দেখো, ভারতের আখ গবেষণাগারটি অবস্থিত, অপশন কয়েকটা হবে রাইট অ্যান্সার, লখনৌ শহরে। ইক্ষু গবেষণাগার লখনৌতে আছে। 1.8-এ দেখো, ভারতের শুল্কমুক্ত বন্দরটি হলো, অপশন গয়েরটা হবে রাইট অ্যান্সার, কান্ডালা। অর্থাৎ বাণিজ্য করার জন্য কোনো প্রকার শুল্ক দিতে হয় না। ঠিক আছে। বিভাগ ক্ষয়ে যে সমস্ত প্রশ্নগুলি আছে দেখে নিই চলো। 2.1-এ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখতে বলেছে। 2.1.1-এ দেখো, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে বায়ুর গতিবেগ প্রবল ও সশব্দে থাকে বলে তাকে অশ্ব অক্ষাংশ বলা হয়। এটা কিন্তু ভুল, অশুদ্ধ হবে। 40 ডিগ্রি অক্ষাংশকে গর্জনশীল 40-এ বলা হয়, অশ্ব অক্ষাংশকে শান্ত বলয় নামে পরিচিত, মনে রাখবে। সেখানে বায়ুর গতিবেগ প্রবল বা সশব্দ থাকে না অশ্ব অক্ষাংশে, সেটা শান্ত বলয়। এই জন্য অশ্ব অক্ষাংশে আগেকার দিনে জাহাজরা হচ্ছে বাতাসের সাহায্যে যেহেতু নৌ চলাচল করতো বা বাণিজ্য করে থাকতো, সেই কারণে হচ্ছে এইখানে যেহেতু শান্ত বলয়, বায়ুর কোনো গতিবেগ থাকতো না এবং জাহাজ গতিহীন হয়ে পড়তো, সেই জন্য জাহাজের ওজন কমানোর জন্য ঘোড়াগুলিকে এখানে ফেলে দিত সমুদ্রে। এই জন্য এই অঞ্চলটির নাম অশ্ব অক্ষাংশ নাম হয়েছে। এখানে শান্ত বলয়, এখানে প্রবল বায়ুর গতিবেগও থাকে না, সশব্দে প্রভাবিত হয় না। আর 40 ডিগ্রি যেহেতু বলেছে তাই এটি গর্জনশীল 40-এ অবশ্যই হবে। ঠিক আছে। 2.1.2-এ দেখো, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় আর্দ্র শুষ্ক কুণ্ড থার্মোমিটার দ্বারা, এটা কিন্তু শুদ্ধ। 2.1.3-এ দেখো, আগুলহাস স্রোত আটলান্টিক মহাসাগরে দেখা যায়, এটা অশুদ্ধ, এটি ভারত মহাসাগরে দেখা যায়। আগুলহাসা স্রোত ভারত মহাসাগরে দেখা যায়, মনে রাখবে। এবারে 2.2-এ দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তার 2.2.1-এ দেখে নাও, কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ অবস্থিত। স্থানটি কোথায় অবস্থিত হবে? স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত হবে। অর্থাৎ উষ্ণতা বৃষ্টিপাত সূচক লেখচিত্রে যদি উষ্ণতা রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হয় তাহলে বুঝে নিতে হবে স্থানটি কোথায় অবস্থিত, দক্ষিণ গোলার্ধে অবস্থিত। 2.2.2-এ দেখো, কোটাল শব্দের অর্থ ড্যাশ, সমুদ্রের জোয়ার ভাটা। শূন্যস্থানে লিখবে সমুদ্রের জোয়ার ভাটা। এবার 2.3-তে একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলেছে, দেখে নাও প্রশ্নগুলো। 2.3.1-এ দেখো, মানুষের বন্টনগত তারতম্যের সূচক কোনটি? বন্টনগত যেহেতু বলেছে তাই এখানে অ্যান্সার হবে জনঘনত্ব, উত্তর লিখে আসবে জনঘনত্ব। 2.3.2-এ দেখো, উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম করিডোর দুটি কোন শহরে মিলিত হয়েছে? কোন শহর হবে? যেহেতু শহর বলেছে তাই ঝাঁসি হবে। ঠিক আছে। 2.3.3-তে দেখো, ভিলাই লৌহ ইস্পাত কেন্দ্রটি ভারতের কোন স্থান থেকে আকরিক লোহা সংগ্রহ করে? দাল্লি রাজহার
থেকে আকরিক লোহা সংগ্রহ করে থাকে। ভেলাই লৌহ ইস্পাত কেন্দ্র। দাল্লি রাজহার মনে রাখবে, বা রাজহারাও বলে, বইতে আছে দেখবে। এবার বিভাগ গয়ে যে সমস্ত প্রশ্নগুলি আছে দেখে নিই চলো। 3-এর দাগে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে। প্রথমেই 3.1-এ দেখে নাও এল নিনো কি বলেছে। এল নিনোটা কি আগে জেনে নিই। দক্ষিণ আমেরিকা, চিলি, পেরু ও ইকুয়েডর উপকূলে, বিশেষ করে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট অস্থায়ী অনির্দিষ্ট প্রকৃতির উষ্ণ সমুদ্র স্রোতকে এল নিনো বলে। অর্থাৎ এল নিনো হলো উষ্ণ সমুদ্র স্রোত। প্রথমে এই বেসিক কনসেপ্টটা মনে রাখবে যে দক্ষিণ আমেরিকা, চিলি, পেরু আর ইকুয়েডর উপকূল, যেটা কোন মহাসাগরের অন্তর্গত? প্রশান্ত মহাসাগরের অন্তর্গত। সৃষ্ট অস্থায়ী অনির্দিষ্ট প্রকৃতির, মানে স্থায়ী নয় কিন্তু এটা হচ্ছে কোনো সময় হচ্ছে এল নিনো নাম থাকে যখন হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায়, আবার লা নিনা নাম হয় কখন? যখন শীতল সমুদ্র স্রোত প্রভাবিত হয়। ঠিক আছে, এরকম হচ্ছে অনির্দিষ্ট প্রকৃতির উষ্ণ সমুদ্র স্রোতকে এল নিনো বলা হয়। অর্থাৎ এল নিনো হলো উষ্ণ সমুদ্র স্রোত। এখানে একটা ছবি দেওয়া আছে পাশে, লক্ষ্য করবে, মানচিত্র দিয়ে প্যাসিফিক ওশেনের এই যে 3টা অঞ্চল, উত্তর দক্ষিণ আমেরিকা, চিলি, পেরু আর ইকুয়েডর উপকূল। এবারে হচ্ছে সাধারণত আয়ন বায়ু দুর্বল হলে ডিসেম্বর মাসের শেষের দিকে এল নিনোটার সৃষ্টি হয়। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে 2 থেকে 7 বছর অন্তর। স্পেনীয় শব্দে এল নিনোর অর্থ হলো যীশুখ্রিস্ট বা খ্রিস্ট চাইল্ড, বা দুরন্ত বালকও বলা হয়ে থাকে। তাহলে দুরন্ত বালক নামে পরিচিত কিন্তু এল নিনো। ঠিক আছে, যা স্পেনীয় শব্দের অর্থ হলো যীশুখ্রিস্ট বা খ্রিস্ট চাইল্ড, বা দুরন্ত বালক বলা হয় বাংলায়। ঠিক আছে, এর অথবা যে প্রশ্নটি আছে এখানে মিস্ট্রাল কি। শীতকালে ফ্রান্সের রোন নদী উপত্যকা দিয়ে আল্পস পর্বত থেকে ভূমধ্যসাগরের দিকে প্রবাহিত শীতল ও শুষ্ক বায়ুকে মিস্ট্রাল বলা হয়। যেহেতু ছোট প্রশ্ন, আমি ছোট ছোট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। আর যদি কিছু লিখতে চাও বই থেকে দেখে অবশ্যই লিখতে পারো। তবে প্রত্যেকটা প্রশ্ন লেখার একটা ওয়ার্ড লিমিট থাকে, নাম্বার অনুসারে সেই প্রশ্নের ওয়ার্ড লিমিট কতটা হওয়া উচিত বা উল্লেখ থাকে অনেক সময় প্রশ্নে, সেইটা দেখেই লিখবে। বেশি লিখে অযথা সময় নষ্ট করার প্রয়োজন নেই। মিস্ট্রাল কি। শীতকালে ফ্রান্সের রোন নদী উপত্যকা দিয়ে আল্পস পর্বত থেকে ভূমধ্যসাগরের দিকে প্রবাহিত শীতল ও শুষ্ক বায়ুকে মিস্ট্রাল বলা হয়। শুধু এখানে দুটো জিনিস মনে রাখবে, যে শীতকালে প্রভাবিত হয়, আর ফ্রান্সের রোন নদী উপত্যকা দিয়ে আল্পস পর্বত থেকে ভূমধ্যসাগরের দিকে, আর শীতল আর শুষ্ক বায়ু। এই 3টা কথা মনে রাখবে, কোন সময়, কোন জায়গায়, আর কি ধরনের বায়ু। এবার 3.2-এ দেখো অ্যাপোজি কি। চাঁদ পৃথিবী থেকে তার কক্ষপথে ঘোরার সময় যখন সবচেয়ে দূরে, প্রায় 4,07,000 কিলোমিটার অবস্থান করে, সেই অবস্থানকে অ্যাপোজি বলা হয়। অর্থাৎ চাঁদ থেকে পৃথিবীর ডিস্টেন্সটা যখন সবচেয়ে বেশি হয় তাকে অ্যাপোজি বলা হয়। ঠিক আছে, আর যখন সবচেয়ে কাছে হয়, ক্লোজেস্ট ডিস্টেন্স হয়, ছবিতে দেওয়া আছে দেখে নাও। সবচেয়ে যখন ডিস্টেন্সটা দূরে হচ্ছে, অর্থাৎ প্রায় 4,07,000 কিলোমিটার, ছবিতে দেওয়া থাকো 4,06,700 কিলোমিটার, যাকে প্রায় 7,000 ধরে নিয়েছি, সেটাকে হচ্ছে অ্যাপোজি বলা হচ্ছে। যখন চাঁদকে সবচেয়ে ছোট দেখায়, মাইক্রোমুনস অবস্থায় দেখা যায়, আর ডিস্টেন্স হয় হচ্ছে ফার্দেস্ট ডিস্টেন্স, তার সবচেয়ে বেশি ডিস্টেন্স হয়, এটাকে অ্যাপোজি কন্ডিশন বলা হয়। আর যখন চাঁদ যখন সবচেয়ে কাছে আছে পৃথিবীর কক্ষপথে ঘোরার সময়, সবচেয়ে ক্লোজেস্ট ডিস্টেন্স টু দ্য আর্থ হয়, সেটা কত হয়? 3,56,500 কিলোমিটার প্রায়, সেটাকে হচ্ছে পেরিজি বলা হয়। ছবিতে দেওয়া আছে দেখবে। এবারে অথবা যে কোশ্চেনটা আছে দেখে নাও, শৈবাল সাগর কি, বা যাকে সার্গোসা সি বলছে। সমুদ্র স্রোতের চক্রাকার আবর্তন ঘটলে চক্রের মধ্যবর্তী অংশে জলরাশি স্থির হয়ে পড়ে। এর ফলে স্রোত শূন্য মাঝখানে প্রচুর পরিমাণে শৈবাল নামক উদ্ভিদ জন্মায়। সমুদ্রের মাঝখানে স্রোতহীন শৈবাল সমৃদ্ধ এই আবর্তনকে শৈবাল সাগর, বা যাকে ইংলিশে বলছে সার্গোসা সি। এর অর্থ, সার্গোসা এর অর্থ কি? সামুদ্রিক আগাছা। এটা মনে রাখবে, সার্গোসার অর্থ সামুদ্রিক আগাছা। উদাহরণটা জেনে নাও। সার্গোসা সি কোথায় দেখা যায়? মেনলি উত্তর আটলান্টিক মহাসাগরে উপসাগরীয় ক্যানারি ও উত্তর নিরক্ষের স্রোতের মধ্যবর্তী শৈবাল সাগর গড়ে উঠেছে। ঠিক আছে, এটা মনে রাখবে। এবার 3.3-এ যে প্রশ্ন দিয়েছে দেখে নাও, মিলেট কি। পাশে কিছু ছবি দেওয়া আছে, দেখো মিলেটের ছবি দেওয়া আছে। জোয়ার, বাজরা, রাগিকে একসঙ্গে মিলেট বলা হয়। 3টারই ছবি দেওয়া আছে পাশাপাশি দেখবে।
জোয়ার, বাজরা ও রাগির মতো ক্ষুদ্র দানাযুক্ত শস্যকে একত্রে মিলেট বলা হয়। এগুলি সাধারণত কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে চাষ করা হয়ে থাকে। ঠিক আছে? তবে এগুলো যে কোনো পরিবেশে কিন্তু সহনশীল, কর্দমাক্ত অঞ্চলেও চাষ হয়ে থাকে। তাহলে অ্যান্সারটা এইটুকুই মনে রাখবে, জোয়ার, বাজরা ও রাগি তিনটাকে মিলে একত্রে কিন্তু মিলেট বলা হয়। তিনটে ছবি পাশাপাশি দেওয়া থাকবে। জোয়ার, বাজরা, রাগিকে একত্রে মিলেট বলা হয়। এর মতো ক্ষুদ্র দানাযুক্ত শস্যকে একত্রে মিলেট বলা হয়। এগুলি সাধারণত কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে চাষ হয়ে থাকে। এর অথবা যে প্রশ্নটা আছে এখানে, ভারতের দুটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্রের নাম লিখতে বলেছে। একটা হচ্ছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। আর একটা হচ্ছে কি 2 নম্বরে বারাণসী ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। ঠিক আছে? বর্ধমান জেলার চিত্তরঞ্জন যেটা অবস্থিত পশ্চিমবঙ্গের, সেটা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। আর একটা হচ্ছে বারাণসীতে এটা অবস্থিত, সেটা উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত, ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস। এরপর নেক্সট যে প্রশ্নটি আছে দেখে নাও, 3.4 শহরের সংজ্ঞা দিতে বলেছে। শহরের সংখ্যা কী হবে, যেটা বইতে দেওয়া আছে দেখবে। ভারতীয় আদমশুমারি অনুযায়ী ন্যূনতম 5,000 জনসংখ্যা থাকতে হবে, প্রতি বর্গ কিমিতে অন্তত 400 জন জনঘনত্ব থাকতে হবে, এবং সেখানে অন্তত 75% পুরুষ কর্মী অকৃষিজ কাজের সঙ্গে বা অকৃষি কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে, তাকে শহর বলবে। তাহলে শহরের সংখ্যা কি মনে রাখবে, তিনটা শর্ত। একটা হচ্ছে, তিনটা না সরি, হ্যাঁ সরি, তিনটাই শর্ত। ন্যূনতম 5,000 জনসংখ্যা থাকতে হবে, আর প্রতি বর্গ কিমিতে 400 জন জনঘনত্ব থাকবে, আর অন্তত 75% পুরুষ কর্মী অকৃষিজ কাজের সঙ্গে যুক্ত থাকবে, তাকেই আমরা শহর বলবো। এর অথবা যে প্রশ্নটি আছে দেখে নাও, রজ্জু পথের দুটি ব্যবহার উল্লেখ করো। রজ্জু পথের ব্যবহার কি? 1 নম্বর হচ্ছে দুর্গম পাহাড়ি অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহন। 2 নম্বর হচ্ছে চা বাগান থেকে চা পাতা কারখানায় পৌঁছে দিতে এটি ব্যবহৃত হয়ে থাকে। ঠিক আছে? এই দুটো বই দিয়েছি, আরও আছে বইতে দেখবে। বিভাগ ঘয়ে দেখো যে সমস্ত প্রশ্নগুলি আছে, 4 দিকে দেখে নাও। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দিতে বলেছে। 4.1 দেখো, ঘূর্ণাবাত ও প্রতিভা ঘূর্ণাবাতের মধ্যে 3টি পার্থক্য লিখতে বলেছে। বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখে নাও। প্রথমে আছে বায়ুর চাপ। ঘূর্ণাবাতের ক্ষেত্রে দেখে নাও সাইক্লোন, কেন্দ্রে নিম্নচাপ এবং বাইরে উচ্চচাপ থাকে সাইক্লোনের ক্ষেত্রে। কিন্তু সেটা যদি প্রতিভা ঘূর্ণাবাত হয় বা অ্যান্টিসাইক্লোন হয়, তার ঠিক বিপরীত অবস্থা তৈরি হয়। কীরকম? না, কেন্দ্রে উচ্চচাপ থাকে আর বাইরে নিম্নচাপ থাকে। ঠিক আছে? ঘূর্ণাবাতের কেন্দ্রে নিম্নচাপ থাকে, বাইরে উচ্চচাপ থাকে। কিন্তু যদি প্রতিভা ঘূর্ণাবাত বা অ্যান্টিসাইক্লোন হয়, এর কেন্দ্রে উচ্চচাপ থাকবে কিন্তু বাইরে নিম্নচাপ থাকবে। এবারে বায়ুর গতিমুখ কেমন হয়? ঘূর্ণাবাতের ক্ষেত্রে বায়ু বাইরের থেকে কেন্দ্রের দিকে ছুটে আসে, যেহেতু কেন্দ্রে নিম্নচাপ আছে তাই বায়ু বাইরের থেকে কেন্দ্রের দিকে ছুটে আসে। আর প্রতিপক্ষ ঘূর্ণাবাতের ক্ষেত্রে কী হয়, বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়, কারণ বাইরে নিম্নচাপ আছে। নিম্নচাপ যেখানে থাকবে সেদিকে বায়ু ছুটে যাবে। এইটুকু মনে রাখবে। এবারে আবহাওয়া কেমন হবে? ঘূর্ণাবাত যখন আসে কী হয়, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। অবশ্যই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং ঝড় বৃষ্টি হবে। আর প্রতিপক্ষ ঘূর্ণাবাতের ক্ষেত্রে কী হবে, আকাশ পরিষ্কার থাকবে এবং শান্ত আবহাওয়া বিরাজ করে। এর অথবা যে প্রশ্নটি আছে দেখে নাও, সমুদ্রবায়ু স্থলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লিখতে বলেছি। বৈশিষ্ট্য দেখে নাও। প্রবাহের সময়, সমুদ্রবায়ু কোন সময় প্রভাবিত হয়? দিনের বেলা প্রভাবিত হয়। সি ব্রিজ মেনলি দিনের বেলা প্রভাবিত হয়, অর্থাৎ সমুদ্র থেকে স্থলভাগের দিকে আসে। আর স্থলবায়ুটা কখন প্রভাবিত হয়? রাত্রিবেলা প্রভাবিত হয়, স্থলভাগ থেকে সমুদ্রের দিকে যায়। এর উৎপত্তি বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখে নাও। উৎপত্তি, উৎপত্তি সমুদ্রবায়ুর কোথায়? সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রভাবিত হয়, অর্থাৎ সমুদ্রেই তার উৎপত্তিস্থল। আর স্থলবায়ু কোথায়? স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রভাবিত হয়, অর্থাৎ স্থলভাগেই হচ্ছে স্থলবায়ুর উৎপত্তিস্থল। এর প্রভাব দেখে নাও বৈশিষ্ট্যের ভিত্তিতে। সমুদ্রবায়ুর ক্ষেত্রে দেখো, উপকূলবর্তী অঞ্চলের তাপমাত্রা কমিয়ে মনোরম রাখে। এই মনোরম আবহাওয়ার জন্য হচ্ছে ট্যুরিস্টরা সমুদ্রের কাছাকাছি ভ্রমণে যায়, বা সমুদ্রকে ভ্রমণ কেন্দ্র বা ট্যুরিস্ট প্লেস হিসেবে একটা ধরা হয়। আর স্থলবায়ুর ক্ষেত্রে কি, উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা খুব একটা কমায় না। এবার 4.2 যে প্রশ্নটি আছে দেখে নাও। পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন? পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হওয়ার পিছনে কিছু কারণ আছে, চলো দেখে নিই। পূর্ণিমা তিথিতে প্রতিযোগ অবস্থানে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় থাকে, এবং চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী থাকে। ছবিটা দেওয়া আছে দেখবে।
এই অবস্থানে পৃথিবীর যে অংশ চাঁদের ঠিক সামনে আসে সেখানে মুখ্য চান্দ্র জোয়ার এবং সূর্যের গৌণ জোয়ার হয়। এর প্রতিবাস্থানে মুখ্য সৌর জোয়ার ও চাঁদের গৌণ জোয়ার সংঘটিত হয়। একে পূর্ণিমা তিথির ভরা জোয়ার বলা হয়। অন্যদিকে অমাবস্যাতে কি হয় সেটাই দেখে নাও। অমাবস্যা তিথিতে সংযোগ অবস্থানে চাঁদ, সূর্য, পৃথিবী একই দিকে ও একই সরলরেখায় অবস্থান করে। তাই চাঁদ ও সূর্যের মিলিত টানে একই সঙ্গে মুখ্য চান্দ্র জোয়ার ও মুখ্য সৌর জোয়ার হয়ে থাকে। ফলে এই সময় ভূপৃষ্ঠে সমুদ্রের জলরাশি বেশি মাত্রায় স্ফীত হয়, এই জন্য পূর্ণিমার তুলনায় অমাবস্যায় জোয়ারটা বেশি হয়। অর্থাৎ সূর্য, চাঁদ আর পৃথিবী একই সরলরেখায় থাকে আর একই দিকে অবস্থান করে, যেটা পূর্ণিমা তিথিতে হয় না। ঠিক আছে, এই জন্য একই সঙ্গে চান্দ্র জোয়ার আর সৌর জোয়ার দুটো হওয়ার জন্য অমাবস্যা তিথিতে জোয়ারের জলটা বেশি স্ফীত হয়। এরপর নেক্সট এর অথবা যে প্রশ্নটি আছে দেখে নিই চলো। জোয়ার ভাটার প্রভাব আলোচনা করতে বলেছি। 1 নম্বরে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। জোয়ার ভাটার শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন। 2 নম্বরে হচ্ছে পলিমুক্ত মোহনা। জোয়ারের ফলে নদীর মোহনায় পলি জমা হতে পারে না। 3 নম্বরে আছে নদীখাতের গভীরতা বৃদ্ধি। ভাটার টানে আবর্জনা সমুদ্রে চলে যায়, ফলে নদীখাতে গভীর থাকে। 4 নম্বরে হচ্ছে সামুদ্রিক মাছের আগমন। বর্ষায় ডিম পাড়ার জন্য অনেক সামুদ্রিক মাছ নদী অববাহিকায় চলে আসে। তখন জেলেরা প্রচুর পরিমাণে মাছ ধরতে পারে, এতে জীবিকার সংস্থান হয়, যেমন ইলিশ মাছ ধরে জীবিকা নির্বাহ। এবার 5 নম্বরে হচ্ছে বন্দরের বরফ মুক্ততা। অনেক ক্ষেত্রে জোয়ারে লবণাক্ত জলে বন্দরে বরফ মুক্ত হয়ে ওঠে। যেগুলো হচ্ছে শীত প্রধান দেশ সেগুলোই মেনলি। ঠিক আছে, এবার চলো 6 নম্বরে যে পয়েন্টটা আছে দেখে নিই। চাষের ক্ষতি হয়। সমুদ্রের নোনা জল নদীতে ঢুকে প্লাবিত হলে কৃষি জমিতে প্রবেশ করে এবং চাষের ক্ষতি হয় অনেক সময়। 7 নম্বরে নৌকা ও জাহাজ ডুবি দেখা যায়। জোয়ারের সময় প্রবল জলের উত্থানের ফলে নৌকা ও জাহাজ ডুবি ঘটে। 8 নম্বরে নদীর গভীরতা হ্রাস। জোয়ারের জলের মাধ্যমে পলি জমা হয়ে নদী গর্ভ ভরাট হয়ে ওঠে। 9 নম্বরে হচ্ছে ক্ষয়ক্ষতি। নদী উপকূলে বাসস্থান, কৃষিজমি প্রভৃতি ক্ষয়ক্ষতি হয় এবং জীবন ও সম্পত্তির হানি ঘটে। এই যে 6, 7, 8টা পয়েন্ট, এগুলাকে ডিমেরিট বা অসুবিধা লিখতে পারো জোয়ার ভাটার। প্রভাব মানে সুবিধা অসুবিধা দুটি হয়। 6, 7, 8, 9 যে 4টা পয়েন্ট আছে এগুলো অসুবিধা, 1, 2, 3, 4, 5 এগুলো কিন্তু সুবিধা। ঠিক আছে, এরকম করেও দুটো আলাদাভাবে লিখতে পারো। 1, 2, 3, 4, 5 এগুলোকে সুবিধা, আর 6, 7, 8, 9কে অসুবিধা হিসেবে বা ডিমেরিট হিসেবে, আর হচ্ছে 1, 2, 3, 4, 5কে মেরিট হিসেবে লিখতে পারো। এবারে চলো নেক্সট বিভাগ উয় যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নিই। 5-এর দাগে এখানে, সরি এখানে 4-এর দাগ হয়ে গেছে, এটা 4 হবে না, এটা 5-এর দাগ হবে। 5.1-এ দেখো বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে শৈলক্ষেপ বৃষ্টিপাত চিত্র উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলেছে। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করি আগে, প্রথমে চলো। সাধারণত বায়ুর উপরে ওঠার পদ্ধতির উপর ভিত্তি করে বৃষ্টিপাতকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাত, যাকে কনভেকশনাল রেনফল বলছে। একটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, যাকে ওরোগ্রাফিক রেনফল বলছে। আর একটা হচ্ছে ঘূর্ণবাদ বৃষ্টিপাত, যাকে সাইক্লোনিক রেনফল বলছে। তিনটার একটা স্কেচ ছবি পাশে দেওয়ার চেষ্টা করেছি, দেখে নাও। এগুলো সবগুলা কিন্তু বায়ুর উপরে ওঠার পদ্ধতির উপর ভিত্তি করে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে, দেখো বায়ু কিভাবে উপরে উঠছে তার উপর ভিত্তি করে। এবার চলো ডিটেলসে দেখি। শৈলক্ষেপ বৃষ্টিপাত কি, ওরোগ্রাফিক রেনফলটা কি? জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু প্রভাবিত হওয়ার সময় পথে যদি কোনো উঁচু পর্বত বা মালভূমিতে বাধা পায়, তবে ওই বায়ু পর্বতের ঢাল বেয়ে উপরে উঠে যায়। উচ্চতা বাড়ার ফলে বায়ু শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের বায়ু অভিমুখ ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলছে। অতএব কোনো পাহাড় বা উঁচু পর্বত বা মালভূমিতে বাধা পেলে কি হবে, বায়ু সেই পাহাড়ের ঢাল বরাবর উপরে উঠবে, আর উপরে উঠলে কি হচ্ছে, পরপর হচ্ছে তাপমাত্রা কমছে। তাপমাত্রা কমার ফলে কি হচ্ছে, শীতল ও ঘনীভূত হয়ে ওই ঢালেই যে বৃষ্টিপাত ঘটাচ্ছে তাকে হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলছে। শৈলক্ষেপ বৃষ্টির সৃষ্টির প্রক্রিয়াটা কিভাবে হয়? অপশন এতে দেখে নাও, সমুদ্রের নিকটে পর্বতের অবস্থান। সমুদ্রের কাছাকাছি বায়ুর প্রবাহ পথে আড়াআড়ি ভাবে পর্বত অবস্থান করে। বিতে দেখে নাও, বায়ুর জলীয় বাষ্প সংগ্রহ পর্বতে বাধা। সমুদ্র থেকে প্রভাবিত বায়ু জলীয় বাষ্প সংগ্রহ করার পর প্রভাবিত হওয়ার সময় প্রবাহ পথে আড়াআড়ি ভাবে অবস্থানকারী পর্বতে বাধাপ্রাপ্ত হয়। সিতে কি দেখে নাও, ঊর্ধ্বমুখী প্রবাহ ও প্রসারণ। আর্দ্র বায়ু পর্বতে বাধা পাওয়ার পরে কি হয়, পর্বতের ঢাল বেয়ে ঊর্ধ্বমুখী প্রভাবিত হয়ে প্রসারিত শীতল হতে থাকে।
এবার ডিতে কি হচ্ছে, ঘনীভবন ও জলকণা সৃষ্টি করছে। পর্বতের উপরে উঠে বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং জলকণাগুলি পরস্পর যুক্ত হয়ে বড় হতে থাকে। ইতে কি হচ্ছে, প্রতিবাদ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টি হচ্ছে। পর্বতের যে ঢাল বেয়ে উপরে উঠে সেই ঢালে অর্থাৎ প্রতিবাদ ঢালে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। আর বৃষ্টিপাত ঘটানোর পরেও বায়ুতে জলীয়বাষ্প না থাকায় পর্বতের বিপরীত দিকের অনুপাত ঢালে খুবই কম বৃষ্টিপাত হয়। অর্থাৎ এগুলো পয়েন্ট করে যে দিয়েছি, প্রথমে যে সংজ্ঞাটা দিয়েছি তার মধ্যেই সবগুলো আছে। এগুলো একটু ডিটেলসে দিয়েছি, তোমরা চাইলে ছোট করেও লিখতে পারো। ঠিক আছে, এবারে দেখে নাও প্রতিবাদ ঢালটা কি। পর্বতের যে ঢালে বায়ু বাধা পেয়ে বৃষ্টি ঘটায় তাকেই প্রতিবাদ ঢাল বলছি। আর অনুবাদ ঢালটা কি, বায়ু পর্বত পার হয়ে যখন উল্টো দিকের ঢালে পৌঁছে তখন তার জলীয় বাষ্প কমে যায় এবং বায়ু উষ্ণ হতে থাকে, ফলে বৃষ্টিপাত খুবই কম হয়। এই অঞ্চলকে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। অর্থাৎ যে অঞ্চলটি অনুবাদ ঢালে অবস্থিত সেটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। উদাহরণ তো অনেকবারই পড়েছো বা জানো, আগের ক্লাসেও পড়েছো, এই ক্লাসেও পড়েছো, আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু মেঘালয়ের গারো, খাসি ও জয়ন্তীয়া পাহাড়ে বাধা পেয়ে চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে ভারতের পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে যে দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ুর প্রভাবে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। আর অপরদিকে কি হচ্ছে, পূর্ব ঢালে পুনে একটি বৃষ্টির ছায়া অঞ্চল, কিন্তু মনে রাখবে। এর অথবা যে প্রশ্নটি আছে দেখে নিই চলো। বায়ুমণ্ডলের বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। বায়ুচাপের নিয়ন্ত্রক বা বায়ুচাপের তারতম্যের কারণসমূহ। বায়ুমণ্ডলের বিভিন্ন অংশে বায়ুচাপের পরিমাণ সমান নয়, বিভিন্ন কারণে বায়ুচাপের তারতম্য ঘটে। 1 নম্বর হচ্ছে উষ্ণতা। উষ্ণতার সাথে বায়ুচাপের বিপরীতমুখী একটা সম্পর্ক। বায়ু অধিক উষ্ণ হলে হালকা হয় এবং নিম্নচাপ সৃষ্টি হয়। আবার বায়ু শীতল হলে উচ্চচাপ সৃষ্টি হয়। যেমন নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় অধিক উষ্ণতার কারণে সারা বছর নিম্নচাপ বিরাজ করে। অর্থাৎ আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা মেনলি হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে বসবাস করি বা নিরক্ষীয় অঞ্চলে বসবাস করি। এখানে কি হয়, সবসময় নিম্নচাপ বিরাজ করে। আর মেরু অঞ্চলে হচ্ছে শীতলতার জন্য উচ্চচাপ বিরাজ করে। ঠিক আছে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে যারা বসবাস করে সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের অন্তর্গত। এখানে কি হচ্ছে, নিম্নচাপ বিরাজ করছে। আর মেরু অঞ্চলে কি হচ্ছে, 60 থেকে 90-র মধ্যে উচ্চচাপ বিরাজ করে। এবার 2 নম্বরে কি আছে, উচ্চতা। উচ্চতা বাড়লে কি হচ্ছে, বায়ুর ওজন ও ঘনত্ব কমে, তাই বায়ুচাপ কমে। আর ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুর ঘনত্ব বেশি, তাই চাপ বেশি। যেমন সমুদ্রতল থেকে 274 মিটার উচ্চতা বৃদ্ধি পেলে বায়ুচাপ 34 মিলিবার হ্রাস পায়। এবার 3 নম্বর কারণ কি, জলীয় বাষ্প। জলীয় বাষ্পপূর্ণ বায়ু সাধারণত বায়ুর চেয়ে হালকা হয়, তাই ঘনত্ব কম, ফলে বায়ুর চাপও কম। যেমন বায়ুতে জলীয় বাষ্প না থাকায় শীতকালে বায়ুর চাপ বেশি হয়, কিন্তু বর্ষাকালে অধিক জলীয় বাষ্প থাকার ফলে বায়ুর চাপটা কম হয়। এবার 4 নম্বর হচ্ছে আবর্তনজনিত কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব। আবর্তনজনিত কেন্দ্র বহির্মুখী বলের প্রভাবে বায়ুর দিক বিক্ষেপ হয় ও বায়ুর চাপের তারতম্য ঘটে। যেমন হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে আবর্তনের বেগ বেশি হয়, বায়ুর দিক বিক্ষেপের জন্য নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আবার ওই বিক্ষিপ্ত বায়ু ক্রান্তীয় অঞ্চলগুলিতে এসে উচ্চচাপ সৃষ্টি হয়। এবার 5 নম্বরে যেটা আছে দেখে নিই চলো, স্থলভাগ ও জলভাগের বন্টন। জলভাগ অপেক্ষা স্থলভাগ যেমন তাড়াতাড়ি উত্তপ্ত হয় তেমনি তাড়াতাড়ি ঠান্ডা হয়। যেমন গ্রীষ্মকালে দিনের বেলা স্থলভাগ উত্তপ্ত হয়ে নিম্নচাপ সৃষ্টি হয়, একই সময় জলভাগে উচ্চচাপ সৃষ্টি হয়। এবার 6 নম্বরে যেটা আছে দেখে নাও, অভিকর্ষ টান। অভিকর্ষ টানের কারণে বায়ুচাপের তারতম্য ঘটে। পৃথিবীর যে স্থান পৃথিবীর কেন্দ্রের কাছে অবস্থিত সেখানে অভিকর্ষ টানের প্রভাব বেশি। যেমন পৃথিবীর অভিগত গোলক বা আকৃতি হওয়ার জন্য নিরক্ষীয় অঞ্চলের নিকট বায়ুর চাপ কম ও মেরু অঞ্চলের নিকট বায়ুর চাপটা বেশি হয়। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে পয়েন্টগুলো, আর মুখস্থ করার চেষ্টা করবে। আর কিছু লজিক দিয়ে মনে রাখার চেষ্টা করবে। ভূগোল যেহেতু এখন বিজ্ঞানের মধ্যে পড়ে, তাই ভূগোলের ক্ষেত্রে অনেক লজিক প্রযোজ্য হয়, সেগুলো দিয়ে মনে রাখার চেষ্টা করবে। পুরোপুরি মুখস্থ করে ইতিহাসের মতো সম্ভব নয়। ঠিক আছে, এর 5.2-এ দেখে নাও যে প্রশ্নটি আছে, ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বিবরণ দাও। এগুলো অনেকবারই পড়েছো, আগের ভিডিওগুলোও দেখে আসতে পারো। চা চাষের অনুকূল পরিবেশের বর্ণনা নিচে দেওয়া হলো। 1 নম্বরে হচ্ছে উষ্ণতা, 2 নম্বরে হচ্ছে দেখে নাও বৃষ্টিপাত, 3 নম্বরে মৃত্তিকা, 4 নম্বরে ভূপ্রকৃতি, 5 নম্বরে ছায়া প্রদানকারী বৃক্ষ, 6 নম্বরে হচ্ছে তুহিন মুক্ত দিন। চলো এইসব বৈশিষ্ট্যের ভিত্তিতে দেখে নিই কেমন কি অনুকূল পরিবেশ প্রয়োজন। এবার হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, ফিজিক্যাল ফ্যাক্টরসগুলো প্রথমে দেখে নিই।
উষ্ণতা কেমন দরকার? চা একটি আর্দ্রক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলের উদ্ভিদ হওয়ায় গড়ে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হয়। বইতে আছে দেখবে। বেশি উষ্ণতা ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া চা চাষের উপযুক্ত। ঠিক আছে। এবারে বৃষ্টিপাত কেমন প্রয়োজন? নিয়মিত বৃষ্টিপাত চা চাষের জন্য ভালো, যেমন বার্ষিক প্রায় 200 থেকে 250 সেমি বৃষ্টিপাত চা চাষের জন্য উপযুক্ত। ভূপ্রকৃতি কেমন প্রয়োজন দেখে নিয়েছিল। চা গাছের গোড়ায় জল দাঁড়িয়ে থাকলে তা চা গাছের পক্ষে ক্ষতিকর হয়। জল নিকাশিযুক্ত ঢালু জমি চা চাষের জন্য উপযুক্ত, যেমন পাহাড়ি অঞ্চলের ঢালু জমিতে চা চাষ ভালো হয়। ঠিক আছে। আর যাতে জল নিকাশি ব্যবস্থার জন্য কি হয়, পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে বিশেষ করে ধাপ চাষ পদ্ধতিতে চা চাষ করা হয়ে থাকে। এবারে নেক্সট দেখে নাও মৃত্তিকা কেমন প্রয়োজন। হালকা দোআঁশ মাটিতে চা চাষ ভালো হয়। অল্প জৈব পদার্থ এবং সামান্য আম্লিক অবস্থা চা চাষের জন্য ভালো। মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের জন্য পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে চা চাষ করার উপযুক্ত। এবারে ছায়া প্রদানকারী বৃক্ষ কি? চা গাছ বেশি সূর্যের তাপ সহ্য করতে পারে না, তাই চা বাগিচাতে ছায়া প্রদানকারী গাছ প্রয়োজন হয়, যেমন চাম কড়ই, শিরীষ গাছ, আল্লুকিয়া, কালা শিরীষ প্রভৃতি ছায়া প্রদানকারী গাছ লাগানো হয়। কিছু গাছের ছবি দেওয়া আছে পাশে দেখো। চা বাগানগুলিতে এইভাবে গাছ লাগানো থাকে, যাতে সূর্যালোক থেকে কিছুটা ছায়া পায় চা গাছগুলো। এর অথবা যে প্রশ্নটি আছে দেখে নিই চলো। পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। এগুলো অনেকবারই পড়েছো, আগের ভিডিওগুলোও দেখে আসতে পারো। পশ্চিম ভারতের বেশিরভাগ পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রগুলি খনিজ তেল উৎপাদক অঞ্চল ও তেল শোধনাগারকে কেন্দ্র করে গুজরাট ও মহারাষ্ট্র রাজ্যে গড়ে উঠেছে। গুজরাটের কয়ালি, জামনগর, হাজিরা, গান্ধারা এবং মহারাষ্ট্রের থানে, বেলপুর প্রভৃতি স্থানে পেট্রো রসায়ন শিল্প বিকাশের কারণগুলি নিচে দেওয়া হয়েছে দেখো। 1 নম্বরে কি? তৈল খনির সহজলভ্য খনিজ তেল। পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল যেমন ন্যাপথা, প্রপিলিন, বিউটেন প্রভৃতির উৎস হলো খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস, যা পশ্চিম ভারতে সহজলভ্য। যেমন হচ্ছে কি অপশন এতে দেখো, মহারাষ্ট্র রাজ্যের বোম্বে হাই ভারতের বৃহত্তম খনিজ তেল উৎপাদক অঞ্চল থেকে খনিজ তেল পাওয়ার সুবিধা আছে। বিতে হচ্ছে দেখো, গুজরাটের কাম্বে উপসাগর, আঙ্কেলেশ্বর, আহমেদাবাদ তেল উৎপাদক অঞ্চল থেকে খনিজ তেল প্রাপ্তির সুবিধা আছে। 2 নম্বরে দেখে নাও তৈল শোধনাগারের অবস্থান। অপশন এতে দেখো, মহারাষ্ট্রের মুম্বাইতে 2টি তৈল শোধনাগার আছে। বিতে দেখে নাও গুজরাটের কয়ালি, হাজিরা ও জামনগরে বৃহত্তম তেল শোধনাগারটি পশ্চিম ভারতে স্থাপিত হয়েছে, ফলে পেট্রোরসায়ন শিল্পের প্রয়োজনীয় কাঁচামালগুলি এই তেল শোধনাগার থেকে সহজেই পাওয়া যায়। ঠিক আছে। পাশে একটা ছবি দেওয়া আছে দেখবে। 3 নম্বরে দেখো নিকটবর্তী বন্দরের অবস্থান। মহারাষ্ট্র মুম্বাই বন্দর ও জওহরলাল নেহেরু বন্দর। আর বিতে হচ্ছে এখানে গুজরাটের কান্ডালা ও কর্ণাটকের ম্যাঙ্গালোর প্রভৃতি পশ্চিম ভারতের বন্দর দিয়ে আমদানি রপ্তানির সুবিধা রয়েছে। 4 নম্বরে কি? পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি। সরকারি উদ্যোগ ছাড়াও রিলায়েন্স, মফতলাল প্রভৃতি শিল্পগোষ্ঠী পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পে যথেষ্ট বিনিয়োগ করেছে। 5 নম্বরে দেখে নাও পর্যাপ্ত মূলধন বিনিয়োগ। সরকারি উদ্যোগ ছাড়াও রিলায়েন্স, মফতলাল প্রভৃতি শিল্পগোষ্ঠী পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পে যথেষ্ট বিনিয়োগ করেছে, যার ফলে মূলধনের সহজলভ্যতা। এবার 6 নম্বরে কি? চাহিদা ও বাজার। ভারত ও বিশ্বব্যাপী পেট্রো রসায়ন শিল্পদ্রব্যের চাহিদা অনেক বেশি থাকে, এই শিল্পের অগ্রগতি হচ্ছে। উপরিউক্ত কারণগুলো ছাড়াও আরো কিছু কারণ আছে, যেগুলো লিখতে পারো। অভ্যন্তরীণ বাজার, উন্নত পরিকাঠামো, সুলভ শ্রমিক ইত্যাদি কারণে পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের মূল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে। এগুলো জাস্ট পয়েন্টগুলো মনে রাখবে, আর কোন অঞ্চলে বা কে বিনিয়োগ করেছে এগুলো মনে রেখে গল্পের মতো তোমরা লিখতে পারো। শর্ট শর্ট পয়েন্ট করে নোট বানিয়ে নিতে পারো। ঠিক আছে। আর পাশে একটা ছবি দেওয়া আছে দেখো, ক্রুড অয়েল থেকে কীভাবে রিফাইন্ড অয়েল এবং গ্যাস বা কোন তাপমাত্রায়, কত ডিগ্রি তাপমাত্রায়, কোন পর্যায়ে হচ্ছে কী ধরনের অয়েল তৈরি হচ্ছে, সেইটা যে পরিকাঠামোগত একটা ছবি দেওয়া আছে দেখো। প্রথমে হচ্ছে হ্যাভি গ্যাস অয়েল তৈরি হচ্ছে যে ক্রুড অয়েলটা থেকে। তারপরে হচ্ছে 250 থেকে 350-এ হচ্ছে আমার ডিজেল তৈরি হচ্ছে। তারপরে স্তরে হচ্ছে আমার কেরোসিন হচ্ছে। তারপরে গ্যাসোলিন পাচ্ছি আমরা। তারপরে হচ্ছে ন্যাপথা পাচ্ছি। তারপরে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসটা সবচেয়ে উপরে পাচ্ছি, যেহেতু গ্যাস সবচেয়ে উপরে থাকবে। এটা ঘনত্ব অনুসারে একটা স্তর বরাবর অবস্থান করছে। ঠিক আছে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। এতটুকু পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করো। আর কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, তাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ, টাটা।